বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি। দেখো, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বিষয়ক যে কোনো প্রশ্ন এখানে হচ্ছে কোনো বিদ্যালয়ে 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। সারণীতে দেওয়া হলো, এখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখো, প্রদত্ত সারণী থেকে চতুর্থ শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। সৃজনশীল প্রশ্ন এসএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা যেভাবে আসে সেভাবে তোমাদের প্রশ্নটি বোঝাবার চেষ্টা করছি। দেখো, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো, উক্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তাহলে শুরু করা যাক। যে 1 নম্বর প্রশ্ন তুমি দেখো, এখানে বলা হচ্ছে প্রদত্ত সারণী চতুর্থ শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, এই হলো চতুর্থ শ্রেণী, অর্থাৎ প্রচলক শ্রেণী। কথাটি একটু গুইয়ে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে প্রদত্ত সারণীতে চতুর্থ শ্রেণী হলো চতুর্থ শ্রেণী সমান হচ্ছে তোমার 61 থেকে তোমার 70। এটি কিন্তু চতুর্থ শ্রেণী বা প্রচলক শ্রেণী নামে পরিচিত। তাহলে এই চতুর্থ শ্রেণী, সুতরাং চতুর্থ শ্রেণীর বলা হচ্ছে চতুর্থ শ্রেণীর মধ্যমান, চতুর্থ শ্রেণীর মধ্যমান আমরা লিখতে পারি নিম্ন সীমা 61, ঊর্ধ্ব সীমা হলো তোমার 70। তাহলে দেখো, এই চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে তোমার 61 এবং ঊর্ধ্ব সীমা হচ্ছে তোমার 70। এই দুই সীমার যোগফল যেহেতু 2 দ্বারা ভাগ দিতে হবে, এখানে মধ্যক বের করি। তাহলে 1, 6, 7, 13 ভাগ দিলে হয় 65.5। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এই চতুর্থ শ্রেণীর মধ্যমান হচ্ছে তোমার 65.5 এখানে। এখন আমরা এই উপাত্ত মোটামুটি 1 নম্বর প্রশ্নটির উত্তর এখানে শেষ হলো। এখন আমরা যদি যাই, তাহলে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তাহলে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে তোমার মধ্যক নির্ণয়ের সারণী প্রস্তুত করতে হবে। মধ্যক নির্ণয়ের জন্য সারণীটা প্রস্তুত করতে হবে। তাহলে আমরা এখানে এই প্রশ্নটির উত্তর শেষ, এখানে আমরা মুছে দিতে পারি। তোমরা দেখো যে চতুর্থ শ্রেণীর মান আমরা বের করতে পেরেছি বা মধ্য মান। দেখো, এখন আমরা যাব পরবর্তী অঙ্কটির সমাধান। যেমন হচ্ছে উপাত্তের মধ্যক নির্ণয় করো, প্রশ্নটি হলো এরকম। তাহলে মধ্যক নির্ণয়ের সারণী আমাদের কি প্রস্তুত করতে হবে? মধ্যক নির্ণয়ের সারণী বা মধ্যক নির্ণয় সারণী বা ছক। দেখো, 1 নম্বরে আমরা শ্রেণী ব্যক্তি সাজিয়ে নিই। তাহলে শ্রেণী ব্যক্তি সাজালাম। দেখো, এরপরে গণ সংখ্যা মধ্যক নির্ণয় করতে হলে লাগবে। তারপরে ক্রমযোজিত গণ সংখ্যা, ক্রমযোজিত গণ সংখ্যা। দেখো, এখানে আমরা লিখে নিলাম। দেখো, হ্যাঁ, গণসংখ্যাগুলো আমরা সাজিয়ে নিই। এখানে দেখো, তাহলে আমরা সাজাও, বাস। হ্যাঁ, এখানে কিন্তু আমরা সাজাতে পেরেছি। দেখো, শ্রেণী ব্যক্তি তোমরা সাজানো,
এক নম্বরে হলো তোমার 31 থেকে তোমার 40, এই 40 থেকে 50, তাহলে দেখো 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে তোমার 80, আমরা সাজিয়ে তারপরে দেখো এখানে 81 থেকে 90, দেখো 91 থেকে আমাদের 100 সংখ্যাগুলো সাজিয়ে দিলাম। এখানে আমরা নিতে পারি, এখানে আমরা গল্প পূরণ করে নিই। দেখো প্রথম দেখো 4টি গণ সংখ্যা আছে, এরপরে আছে তোমার 8টি, এরপরে আছে তোমার 10টি গণ সংখ্যা, এরপরে 10-এর পরে 13, পরে হলো তোমার 5, 7, 7-এর পরে হলো তোমার 3 গণসংখ্যাগুলো। মোট টোটাল হবে 50, 1, 2, সারণীগুলি তোমরা প্রস্তুত করে নাও। দেখো বোর্ডে তো এগুলোতে তাই আমার লেখাগুলো তো এগুলোতে সুন্দর হচ্ছে না, জানি চলে যায়। যাক, এখন আমরা মোটামুটি প্রস্তুত করে নিলাম ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো 4 8 4 হবে তোমার এখানে 12, 12 আর 10 হবে তোমার 22 আর 13 35, 35 আর 5 তোমার 40, 40 আর 7 47, এই হলো তোমার মোট হলো 50। তাহলে আমরা গণসংখ্যা পেলাম এখানে 50। এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে তোমার লেখা যায় n সমান যেহেতু হলো তোমার 50, তাহলে আমরা লিখতে পারি সুতরাং n/2 যেহেতু আমি লিখতে পারি 50/2 সমান হলো 25তম। এই 25তম পদ মানে যা এই গণসংখ্যার ভিতরে তোমরা দেখো যে 25তম পদ কোথায় ঢুকছে, 22 এখানে ঢুকছে, তাহলে 35তমের ভিতরে। তাহলে 25তম পদ যা হচ্ছে তোমার দেখো এখানে 61 থেকে 70 শ্রেণীতে ঢুকছে 25তম পদ, যা 61 থেকে এই 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা লিখতে পাচ্ছি দেখো পদ যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে, সুতরাং n ইনটু আমরা লিখতে পারি 61। fc এখানে লেখা যাবে যে শ্রেণীর মতো অবস্থিত 35তম তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 22। এরপরে হচ্ছে তোমার fc বাই fm, তাহলে fc মাইনাস h বাই fm, h বাই h10 আর fm হচ্ছে তোমার কত
13, তাহলে এফএম পেলাম 13। এখানে এফসি তোমরা ভালো করে একটু খেয়াল করবা, এখানে এফসি হচ্ছে এখানে, কারণ গণসংখ্যা যেখানে তোমার মধ্যক শ্রেণী, ওই মধ্যক শ্রেণীর পূর্বের অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যা হতে মনে যাচ্ছি, আর মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটা কিন্তু হচ্ছে তোমার এফএন। এইটুকু তোমাদের মনে রাখলেই চলবে, সেটি হচ্ছে কিন্তু এফএন। আশা করি তোমরা একটু স্পষ্ট বুঝতে পেরেছো যে এফএন আর তোমাকে এফসি এর মধ্যে শিক্ষার্থীরা প্রায় অর্থাৎ পেসলিগে অর্থাৎ ভুল করে ফেলে। আমরা এখানে বোঝার সুবিধার্থে যে মধ্যক শ্রেণী হচ্ছে 25তম পদ, যেখানে এখানে ঢুকছে 35তম পদে বৃদ্ধি, তাই এর পূর্ববর্তী শ্রেণীর মোট গণসংখ্যা হচ্ছে তোমার 22, এটি হচ্ছে তোমার এফসি। আর মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা 13, সেটি হচ্ছে তোমার এফএন। আর ইঞ্চ তো তুমি বুঝতেই পারছো 31 থেকে 40, সেখানে হচ্ছে তোমার এইচ এর মান 10। কাজেই তুমি এখন আমার যে মধ্যক নির্ণয়ের যে সূত্রটি আছে সেটির মধ্যে আমরা বসিয়ে দিলেই আমরা মধ্যকের মান বের করতে পারবো বলে মনে করি। তাহলে আমরা উপরে এটুকু তুমি মুছিয়ে নিতে পারো। দেখো এই মধ্যক নির্ণয়ের জন্য আমরা এখন উপরে চলে যাই, যেহেতু তুমি দেখো যে উপাত্তের অজীব রেখা অঙ্কন 3 নম্বরে আমরা এটাকে পরিষ্কার করে মুছে নিতে পারি। দেখো এখন আমরা মধ্যক নির্ণয় করব, এখান থেকে আমরা এফএম এই পুরো পূর্ণাঙ্গ তথ্য দেওয়া আছে, আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি এখন লিখব। তাহলে তোমরা লেখো যে মধ্যক নির্ণয়ের সূত্রটি কি। তাহলে মধ্যক সমান আমরা জানি, সুতরাং মধ্যক, দেখো মধ্যক সমান হচ্ছে এখানে যে L যোগ n/2 মাইনাস FC গুণ হচ্ছে h/, FM, এই হলো আমার মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে উপরোক্ত সূত্রে আমরা এর মান বসিয়ে দিই 61। দেখো n/2 এর মান আমরা এখানে পেয়েছি 25, এই পেলাম 25 মাইনাস এফসি, এফসি মান আমরা বের করে রেখেছি এখানে, দেখো 22। তাহলে এই 22 সংখ্যাটি এখানে বসিয়ে দিলাম। এইচ এর মান হলো তোমার 10, এর মান হলো তোমার 13, h/fm। তাহলে fm এর মান আমরা পেয়েছি 13। এখানে 61 যোগ হচ্ছে তোমার 25 থেকে 22 গেলে 3 থাকছে অবশিষ্ট, এখানে হলো 10 বাই হচ্ছে তোমার 13। আশা করি যে অঙ্কগুলি প্র্যাকটিস করলে আর তোমাদের মধ্যক নির্ণয়ে সমস্যা হবে বলে আমার মনে হয় না। 3 10 30, সাইডেরটা উপরের সাথে গুণ 13 দিয়ে ভাগ দাও। তাহলে দেখো 61 যোগ 30 কে 13 দ্বারা ভাগ দাও, দেখো তোমার মান কত আসে। তাহলে সেই তুমি 61 এর সাথে গুণ করে দিতে পারো। 30 ভাগ 13, তাহলে 2.31 আসে, প্রায় 2.31 প্রায় আসে। তাহলে 63.31 প্রায় হচ্ছে তোমার মধ্যক। এই ছিল আজকে এই অঙ্কটি, এত প্রায় মধ্যক নির্ণয় অর্থাৎ মধ্যকের মান হচ্ছে এত প্রায়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং আমরা এবার যদি দেখো, এইবার আমরা শেষের যে লাস্টের প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তোমার যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমাদের দেওয়া আছে, ক্ষয়ের সারণী ব্যবহার করে আমাদের বলা হচ্ছে যে অজীব রেখা অঙ্কন করতে হবে। তাহলে আমরা দেখো অজীব রেখা অঙ্কন করার জন্য আমরা পরবর্তী ধাপে যাব, এটি আশা করি তোমরা সবাই খাতায় তুলেছো এবং বুঝতেও পেরেছো। তাহলে আমরা এখন অজীব রেখা অঙ্কন করার জন্য যাব। তাহলে দেখো আমরা এটি মুছে নিতে পারি এবং এটি মুছে নিতে পারি এবং আমরা 3 নম্বর হতে পাই যে এটি যদি আমরা মুছে নেই, দেখো যে আমরা এটি মুছে নিলাম। আর গয়ের উত্তরের জন্য আমরা গয়ের সারণী ব্যবহার করতে
পারি। আমরা এটি বুঝে নিলাম। এখন হচ্ছে গ নম্বরের প্রশ্ন উত্তর। এখানে দেখো যে অজীব রেখা অঙ্কন, অজীব রেখা অঙ্কন, অজীব রেখা অঙ্কন এখানে তোমার কয়ের সারণী থেকে পাই। দেখো কয়ের সারণী থেকে, ক্ষয়ের সারণী থেকে অজীব রেখা অঙ্কন ক্ষয়ের সারণী থেকে। এখানে আমরা ক্ষয়ের সারণী ব্যবহার করছি। দেখো আমাদের এই অজীব রেখা অঙ্কনের জন্য আমরা একটি গ্রাফ পেপার নিই। দেখো এখানে মনে করো যে এদিকে ধরো x অক্ষ, এদিকে 1 2 3 1 2 3 4 5 6 7 1 2 2 3 4 5 6 মনে করো এদিকে হলো x অক্ষ আর x ড্যাশ আর এদিকে হচ্ছে y অক্ষ, y ড্যাশ। এই মূলবিন্দু এখানে বাংলা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। x অক্ষ বরাবর হচ্ছে শ্রেণী ব্যক্তি, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। এরাম x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, x অক্ষ বরাবর সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা পর্যন্ত আমরা দিতে পারি। এখানে লিখলাম 40 50 60, লিখলাম যেমন 40 50, এখানে লিখলাম তোমার 60 70 80 90 হলো 100। এই অজীব রেখা অঙ্কনের জন্য আমরা যদি এদিকে ধরলাম x অক্ষ বরাবর 1 2 3 4 5, তাহলে 5 হচ্ছে এদিকে হলো তোমার ক্রমযুক্ত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা এগুলি লিখতে পারো। এদিকে ক্রমযোজিত গণসংখ্যা উপর দিকে y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। এখানে হচ্ছে 0 বিন্দু থেকে এখানে হলো তোমার 10 20 30 40 ধরো 50 পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা লিখতে পারি। যেমন এখানে দেখো আমরা একটা গ্রাফ পেপার, মোটামুটি নমুনা গ্রাফ পেপার এখানে দেখো নমুনা গ্রাফ পেপার এখানে অঙ্কন করার সুবিধার্থে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রকৃত গ্রাফ বা বাজার থেকে কিনে সেগুলি লিখে দিবে। দেখো প্রথম আছে তোমার 40 এর গড়ে উচ্চ সীমা ধরে নিয়েছি আমরা x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা। দেখো 40 এর মধ্যে আছে এখানে তোমার 4টি, এখানে 0 থেকে 40 পর্যন্ত সংখ্যা বোঝানো হচ্ছে 4টি। এখানে যদি 1 2 3 4, এখানে যদি তোমার 4, এরপরে 50 এর মধ্যে হচ্ছে তোমার 12টি,
এখানে হচ্ছে 4, এইখানে 1 2 3 4, 4 হচ্ছে এইখানে। ধরো 50 এর মধ্যে হচ্ছে 5 10 12, 60 এর মধ্যে হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা 22টি। 60 22টি হচ্ছে 5 10 15 20 21 22টি। তারপরে হচ্ছে 35, 35 এর মধ্যে হচ্ছে তোমার 22 4 ইনটু 3 হচ্ছে 5 10, তো 10 20 12 সরি 4, এখানে হচ্ছে তোমার 8 12টি, 12টি হলে 10, এখানে হবে 2, আর হচ্ছে তোমার 60 এর মধ্যে হচ্ছে 22টি, 10 20 20 21, এখানে হবে 22 সরি। তাহলে তুমি দেখো 35টি হচ্ছে 70 এর মধ্যে হচ্ছে তোমার 35টি গণসংখ্যা, এখানে হচ্ছে 10 20 30, এইখানে হলো তোমার 35। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখানে হচ্ছে 12, এইখানে একটু চিহ্ন নিলাম। তারপরে দেখো 40, 40 হচ্ছে তোমার 80 এর মধ্যে হচ্ছে 40টি, 10 20 30 40, এইখানে তুমি নিতে পারো। এরপরে 47 হচ্ছে তোমার 90 এর মধ্যে আছে, দেখো 47টি, 10 20 30 40, এইখানে হলো মনে করো 47। 50, তাহলে 10 100 এর মধ্যে হলো 50, 10 20 30 40 50, এখানে হলো 50। এই গণসংখ্যাগুলি তুমি যদি ক্রমে ক্রমে যোগ করে ফেলো তাহলে দেখো একটি রেখা পাওয়া যায়, যার নাম হলো অজীব রেখা। অর্থাৎ গণসংখ্যাগুলো এইখান থেকে এই পর্যন্ত যদি যোগ করো তাহলে ক্রমে ক্রমে যোগ করলে একটি রেখা পাওয়া যায়। এই রেখাটির নাম হলো তোমার ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি মানে প্রশ্নের জন্য আমরা ক্ষয়ের সারণী ব্যবহার করেছি, যেখান থেকে সোজা পথে শ্রেণী ভিত্তিক গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা হলে আমরা অজীব রেখা অঙ্কন করতে পারি। আশা করি তোমাদের চিত্রের মধ্যে যে ধারণাটি দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে এটি তোমার ক্রমযোজিত গণসংখ্যা, এটি হলো তোমার শ্রেণী ভিত্তিক, x অক্ষ বরাবর শ্রেণী ভিত্তিক বোঝানো হচ্ছে। অর্থাৎ এই বাংলা চিহ্ন দ্বারা অর্থাৎ 0 থেকে 40 পর্যন্ত, অর্থাৎ এখানে 0 থেকে 40 পর্যন্ত 50 পর্যন্ত এখানে বোঝানো হচ্ছে এই ভাঙা সংখ্যা দ্বারা, এবং এখানে 40 এর মধ্যে যতটি অর্থাৎ গণসংখ্যা আছে সেটি আমরা চিহ্নিত করেছি, এবং ক্রমে ক্রমে এই গণসংখ্যাগুলো যোগ করে একটি রেখা পেয়েছি। সেই রেখাটির নাম হলো এখানে হচ্ছে অজীব রেখা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো, এবং আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। ভিডিওটি একটি কমেন্ট এবং একটি লাইক না করে যাওয়া, অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করে যাওয়া। আর আমি নিয়মিত তোমাদের জন্য যদি ভিডিও বানিয়ে দিই কষ্ট করে তাহলে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই দিই। আজকে আমি তোমাদের জন্য এই কথা বলি, এখান থেকে গেলাম। আল্লাহ হাফেজ। আসলে এই ভয়ের সারণী থেকে আমি উপরে চিত্রটি অঙ্কন করেছি, অবশ্যই চিত্রটি নিচে অঙ্কন করার কথা ছিল, সেটা কিন্তু আমি চিত্রটি এটির উপরেই অঙ্কন করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। নিচে যে সংখ্যাগুলি আছে সেটি দেখে কিন্তু তুমি চোখের মধ্যে বোঝাতে পারবে। আশা করি তোমরা এরকম বুঝেছ। এখন আমরা এখান থেকে আজকের মতো সমাপ্তি। আল্লাহ হাফেজ।